আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার ৬৮.৪৫%। ফল বিপর্যয়ে অসন্তুষ্ট শিক্ষক শিক্ষার্থীরা। টানা বৃষ্টি ও উজানের ঢলে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েক জেলায় বন্যা। বাঁধ ভেঙে ফেনী ও নোয়াখালীতে শতাধিক গ্রাম প্লাবিত, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত। আগস্টের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাগুরায় পদযাত্রা। আগামী নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, জানালেন বাহিনীর মহাপরিচালক। ৫,০০০ সদস্য নিয়োগ দেওয়ার ঘোষণা। এবং চট্টগ্রামকে দেশের প্রথম ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল করতে চায় সরকার। বাস্তবায়িত হলে কমবে সময় ও আমদানি খরচ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাশের হার ৬৮.৪৫%। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৩.০৪%। গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে ১৪.৯৫%। এবার সরাসরি নিজ নিজ শিক্ষা বোর্ড ফলাফল প্রকাশ করে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৫৬.৩৮%। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩,১১৪ জন। দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ৬৭.০৩%। জিপিএ ৫ পেয়েছে ১৫,০৬২ জন। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এবার পরীক্ষায় অংশ নেয় মোট ১,৮৫,০৬৭ জন। উত্তীর্ণ হয়েছে ১,২২,১৪৬ জন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ৬৩.৬০%। মোট জিপিএ ৫ পেয়েছে ৯,৯০২ জন। মোট পরীক্ষার্থী ছিল ১,৬৭,৫৭২ জন। কৃতকার্য হয়েছে ১,০৬,৫৮১ জন। যশোর শিক্ষা বোর্ডে এবছর পাশের হার ৭৩.৬৯%। জিপিএ ৫ পেয়েছে ১৫,৫১০ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ১,৪১,৪৯০ জন। পাশ করেছে ১,৩৮,৮৫১ জন। সিলেট শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৬৮.৫৭%। মোট পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৭০,০৯১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। মেয়েদের পাশের হার ৬৮.৫৪% এবং ছেলেদের পাশের হার ৬৮.৬২%। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.২২%। এর মধ্যে ৬,৬৭৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এবারও ছেলেদের চেয়ে মেয়েরা বেশি জিপিএ ৫ পেয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী এবছর ৩,১২৬ জন ছাত্র ও ৩,৫৫২ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছেন। গতবার পাশের হার ছিল ৮৫%। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। শতাধিক গ্রাম তলিয়ে যাওয়ায় ফেনীতে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালী সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জে কমপক্ষে ৬৩,৮৬০টি পরিবার পানিবন্দী রয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটকরা। সাগরে ডুবে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙামাটির লংদু দীঘিনালা সড়ক। আশঙ্কা দেখা দিয়েছে ভূমিধসের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এসব নদীর আশপাশের গ্রামগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ভারী বর্ষণের কারণে ফেনীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ফুলগাজী ও পরশুরামে নদীরক্ষা বাঁধের ২০টি স্থানে ভেঙে ৩০,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফেনীতে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোয়াখালীতে বৃষ্টি কিছুটা কমলেও জেলা সদর, কবিরহাট ও কোম্পানিগঞ্জে কমপক্ষে ৬৩,৮৬০ পরিবার পানিবন্দী রয়েছে।
এরই মধ্যে এসব এলাকায় 466টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, জেলায় 9,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী সাগরে নেমে নিখোঁজ হন। গত দুদিনে 2 ছাত্রের মরদেহ ভেসে আসলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন। এখানে এসে দেখি 3 নম্বর বিপদ সংকেত, বেশি ঢেউ যাচ্ছে না, খুব স্বাভাবিক ঢেউ আসছে। টুরিস্ট পুলিশ জানিয়েছে, সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করা হচ্ছে। আমরা পুলিশের সতর্ক অবস্থানে আছি, আপনারা আমাদের সতর্কতা নিন এবং নিজেদের বিপদ এড়িয়ে চলুন। পটুয়াখালীতে টানা বর্ষণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেসে গেছে অসংখ্য ঘের ও পুকুরের মাছ। লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদু দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গত 3 দিনের ভারী ও অতি বর্ষণের ফলে রাঙামাটির লংগদুর মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন বলা যেতে পারে লংগদু যাওয়ার যে রাস্তা রয়েছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি এরকম আরো বেশি হয়ে থাকে মানুষের আরো ভোগান্তি বেড়ে যাবে। যাত্রী বন্ধ করতেছে, কষ্ট হইতেছে চলাচল। মাইনে যাবো এখন ভাঙা যাইতে হয়। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 169 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নের কাছারিডোবা থেকে মণ্ডলপাড়া পর্যন্ত 3 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শরীয়তপুরে টানা বৃষ্টি ও পদ্মা নদীর স্রোতে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। এরই মধ্যে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদের প্রায় 200 মিটার অংশ নদীতে ধসে পড়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। সরকার আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র সনদ দিতে ব্যর্থ হলে দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির 10ম দিনের জুলাই পদযাত্রা শেষে মাগুরায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দুপুরে ঝিনাইদহ থেকে মাগুরাতে পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। এর আগে সদরে ইসাখাদা বাজার থেকে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। পরে সদর উপজেলার সামনে গাড়ি বহর থেকে নেমে মাগুরা শহর অভিমুখে পদযাত্রা করেন তারা। পরে শহরের ভায়ানা মোড় চত্বরে এক পথসভায় অংশ নেন তারা। এ সময় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার পাশাপাশি দেশ সংস্কারে এগিয়ে আসার তাগিদ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবার মাঠে নামবো। আগামী নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। চট্টগ্রামের সাতকানিয়ায় 103তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে তিনি একথা জানান। বিজিবি প্রধান বলেন, সীমান্ত সুরক্ষা ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নতুন করে 5000 সৈনিক নিয়োগ দেওয়া হবে। প্রতিবেশী দেশ ভারত এখনও সীমান্ত আইন লঙ্ঘন করে পুশিন চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও সাংবাদিকদের জানান বিজিবি মহাপরিচালক। সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। মূলত সীমান্তবর্তী এলাকাসমূহে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে যে সকল ভোট কেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজিবির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দিবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রানা নায়েক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালী। এ ঘটনায় আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাঙ্কে নেমে 5 জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি হচ্ছে শুভঙ্করের ফাঁকি। পিআর পদ্ধতির নামে একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকায় একটি রেস্টুরেন্টে জুলাই আন্দোলনে শহীদদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান ও নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমি সহ অন্যান্য নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বন্দর, বিমানবন্দর সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে দেশের প্রথম ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল করতে চায় অন্তর্বর্তী সরকার। ব্যবসায়ীরা বলছেন, এটি বাস্তবায়িত হলে কমবে সময় ও আমদানি খরচ দুটোই। গতি বাড়বে আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 2013 সালে চীনের সাংহাইয়ে মুক্ত বাণিজ্য অঞ্চল চালুর পর বিনিয়োগ বাড়ায় পর্যায়ক্রমে 21টি ফ্রি ট্রেড জোন গড়ে তোলে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী ফ্রি জোনও দেশি বিদেশি বিনিয়োগের হাব হিসেবে ব্যাপক সাড়া পেয়েছে। অবস্থানগত সুবিধা, শিল্পের কাঁচামালের চাহিদা ও বাংলাদেশকে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাবে পরিণত করতে কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তে ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এজন্য প্রায় 400 একর জায়গা অধিগ্রহণের প্রস্তাবও করেছে তারা। বাইরের দেশের একটা প্রতিষ্ঠান এসে এখানে তাদের ফ্যাক্টরি করলো, তাদের কার্যক্রম করলো, আমাদের দেশের ম্যান পাওয়ার তারা ব্যবহার করলো, এখান থেকে তাদের কাঙ্ক্ষিত জায়গায় সেটা এক্সপোর্ট করলো। বিনিময়ে আমরা কিছু রেভিনিউ পেলাম। সেরকম বিশ্বের বিভিন্ন দেশে এটা আছে। বাংলাদেশেও এই সিস্টেমটা প্রবর্তন করার জন্য চট্টগ্রাম বন্দর থেকে এই ধরনের আমরা একটা উদ্যোগ নিচ্ছি। একটা জায়গা অধিগ্রহণের ব্যাপারে আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি। ফ্রি ট্রেড জোন হলে শুল্ক ছাড়াই পণ্য আমদানি, প্রক্রিয়াকরণ, উৎপাদন এবং পুনরায় রপ্তানি করা যাবে। এতে দেশে বিনিয়োগ আকৃষ্ট, নতুন শিল্পের উদ্যোগ ও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ফ্রি ট্রেড জোন আইডিয়াটা অবশ্যই একটা ভালো আইডিয়া। এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং আমাদের শিল্পায়নে অনেক সাহায্য করবে। অনেকগুলি পণ্য, রফতানি পণ্য আমরা ওখানে এনে রাখতে পারবো, যেখানে থেকে র মেটেরিয়াল আমরা এনে রাখতে পারবো। আমাদের লিড টাইমটা কমবে। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া সৃষ্টি হবে। ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য ঘিরে অস্থিতিশীল পরিস্থিতিতে সমুদ্রপথ এখন অনেকটাই অস্থির। এমন বাস্তবতায় ফ্রি ট্রেড জোন স্থাপনকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। বৈদেশিক বিনিয়োগকারী আছেন, অনেকদিন কোনো কারণে জাহাজের যদি জট থাকে কিংবা কোনো কারণে জাহাজ যদি দেরিতে আসে, তাহলে কিন্তু তাদের এই পণ্যগুলো নিয়ে তারা কিন্তু একটু শঙ্কিত থাকে। তো এরকম ফ্রি ট্রেড জোন যদি থাকে, সেই সব জায়গাতে অনেকগুলো ব্যবস্থাপনা থাকে, গড়ে ওঠে, তারা কিন্তু দ্রুত এগুলোকে আপনার সংকট মোকাবেলা করতে পারবে। ফ্রি ট্রেড জোন হলে শিল্প মালিকরা স্থানীয় ঋণপত্রে দেশীয় মুদ্রায় তুলা, কাপড় সহ বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। এছাড়াও কাস্টমস, ব্যাংকিং, শিপিং, C&F সহ সকল সেবা আসবে এক ছাতার নিচে। এতে বাঁচবে সময়, কমবে ভোগান্তি। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। টানা 4 দিনের বৃষ্টিতে বেনাপোল বন্দর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। বন্ধ হয়ে আছে বন্দরের 5টি শেড থেকে লোড আনলোড কাজ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে বন্দরে হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। কয়েক বছর ধরে এ দুর্ভোগ হলেও নজর নেই বন্দর কর্তৃপক্ষের। তবে দ্রুত এ অবস্থা কাটিয়ে তুলতে পার্শ্ববর্তী হাওরের সাথে বন্দরের ড্রেন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।
কয়েকদিনে ভারী বৃষ্টির কারণে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে। বর্তমানে পানি বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট একসাথে চালু রয়েছে। এ থেকে সর্বোচ্চ 212 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং তার সরবরাহ হচ্ছে জাতীয় গ্রিডে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও জুলাই সনদ সহ পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে এ কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ারিয়র্স অব জুলাই নীলফামারী জেলা শাখার আহ্বায়ক সাইমুন সাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব মাহমুদুল্লাহ ও সদস্য সচিব হাসান রাজা সহ অন্যান্যরা। বক্তারা এ মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নওগাঁয় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার নেতারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, আগামী 5 আগস্টের মধ্যে স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শেষ করা হবে। লালমনিরহাট ও জামালপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ 17 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে 10 জনকে পুশিন করা হয়। পরে তাদেরকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিরা নিজেদের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা বলে জানান। প্রায় 10 বছর আগে কাজের সন্ধানে তারা ভারতে যান। তারা সবাই সনাতন ধর্মাবলম্বী। এদিকে জামালপুরের ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে 4 নারী সহ 7 জনকে পুশিন করেছে বিএসএফ। পরে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে। আটককৃতদের বাড়ি ফরিদপুর, খুলনা, বাগেরহাট ও বরগুনা জেলায়। তারা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে যায় বলে পুলিশকে জানিয়েছে। বান্দরবানের বৌদ্ধ মন্দিরগুলোতে শুরু হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের আষাঢ়ী পূর্ণিমার 3 মাস ব্যাপী বর্ষাবাস। সকাল থেকে মন্দিরে মন্দিরে চলছে পূর্ণিমার পূজা প্রার্থনা। বৌদ্ধ নরনারী ও দায়ক দায়িকারা মন্দিরগুলোতে উপস্থিত হয়ে পূজা প্রার্থনায় অংশ নেন। একই সাথে মন্দিরে মন্দিরে ধর্মদেশনা দিচ্ছেন বৌদ্ধ ভিক্ষুরা। এ উপলক্ষে বান্দরবানের বৌদ্ধ মন্দিরগুলো নানাভাবে সাজানো হয়েছে। বৌদ্ধ সম্প্রদায় মূলত পুণ্য লাভের আশায় আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই 3 মাস মন্দিরগুলোতে বর্ষাবাস বা সংযম পালন করে থাকেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।